ভারত সরকারের কাছে আবেদন করব বাংলাদেশটা পুরো আর্মি দিয়ে, আর্মি লাগবে না, সিআরপিএফ আর বিএসএফ, কারণ বাংলাদেশের মতন দেশের সাথে আর্মি নামানোর মানে হয় না। সিআরপিএফ এবং বিএসএফই কাফি। তাদের দিয়ে পুরো বাংলাদেশটা ঘিরিয়ে দিন। বাংলাদেশিরা খায় ভারতের টাকায়, ভারতের পণ্য তারা ব্যবহার করে, ইলেকট্রিসিটি যায় ভারত থেকে, নাইলে অন্য নেপাল টেপাল এসব দেশ থেকে সে ভারত পেরিয়েই যেতে হয়। তৃতীয়ত, আমি ভারত সরকারের কাছে আবেদন করব প্রয়োজনে ভারতের যে প্লেনগুলো বাংলাদেশের ওপর দিয়ে যাচ্ছে, আমরা ঘুরে যাব, শিলিগুড়ি ঘুরে আমরা ত্রিপুরা অন্য জায়গায় যাব, বাংলাদেশের প্লেনগুলো ভারতের ওপর দিয়ে আর যেতে দেবেন না। বাংলাদেশকে বয়কট করতে হবে। বাংলাদেশের থেকে স্লোগান ওঠে যে ভারতকে দখল করতে হবে, চিকেন নেককে দখল করতে হবে। আমি আমার দেশে বসে এই ধরনের স্লোগান আমি সহ্য করব? আমি যুদ্ধের ইঙ্গিত দিচ্ছি না বা আমি যুদ্ধ করতে বলছি না, আমি তাদেরকে ওয়েলকাম করছি যারা এই স্লোগানগুলো দেন। বা ইউটিউব ফেসবুকে দেখবেন যে চিকেন নেক দখল করে নেবো, ভারতের 7টা রাজ্যকে স্বাধীন করে দেবো, এই যে ডায়লগগুলো যারা দেন তাদেরকে আমি ওয়েলকাম করছি, কারণ তারা খুব কনফিডেন্টলি ইউটিউব বা ফেসবুকে বলেন। এবং বাংলাদেশের 50% মানুষ ভারত বিরোধী, পাকিস্তানি, এরা খুব কনফিডেন্ট। কিন্তু বাংলাদেশের 10% মানুষ, প্রায় 5% মানুষ ভারতের সাথে যুদ্ধ করার জন্য কনফিডেন্ট না। তারা কারা জানেন? সেটা বাংলাদেশ আর্মি। ডক্টর ইউনিস তিনি এতদিন বাংলাদেশে ছিলেন না যতদিন তার হাতে ক্ষমতা ছিল না। তার হাতে যতদিন ক্ষমতা আছে, সুদের কারবারকারী, সুদ থেকে লুটে যেদিন ক্ষমতা যাবে সেদিন সুদের টাকা নিয়ে বাংলাদেশ থেকে ভারতের ওপর দিয়ে ওনাকে পালাতে হবে। আমি জানি না উনি কত ভালো সাঁতার জানেন, বে অফ বেঙ্গল দিয়ে সাঁতরেও যেতে পারেন কিনা আমি জানি না, ওনার মধ্যে সেই ক্ষমতা আছে কিনা সেটা আমি জানি না, তবে ভারতের ওপর দিয়ে যে আকাশ সীমা দিয়ে যেতে হবে এইটা আমি জানি। এই চিন্ময় কৃষ্ণ প্রভুকে যে গ্রেপ্তার করেছে, কি কেসে গ্রেপ্তার করেছে? সে খুন করেনি, সে চুরি করেনি, সে ডাকাতি করেনি। কি কেসে গ্রেপ্তার করেছে? কেসটার নাম হলো পতাকা কেস। এই কেসে সারা পৃথিবীতে দেশদ্রোহিতা মামলা হয়। 1 মাসের ওপরে সারা পৃথিবীতে যেগুলো গণতান্ত্রিক দেশ 1 মাসের ওপরে জেলে থাকে, সারা পৃথিবীর একটা দেশ দেখা। আমার তো মতে ভারতবর্ষের সম্পর্ক ছিন্ন করে দেওয়া উচিত, এবং বাংলাদেশি যারা পাকিস্তানি আছেন, বাংলাদেশি, তাদেরকে বলো ভারতবর্ষের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিন, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে হলো, আপনারা যারা বাংলাদেশি পাকিস্তানি আছেন তাদেরকে আমি বলবো যে আপনাদের যে প্লেনগুলো যাচ্ছে ভারতের ওপর দিয়ে সেটা আগে বন্ধ করুন। সেটা বলুন যে অন্য জায়গা দিয়ে যেতে, ভারতের ওপর দিয়ে প্লেন নিয়ে যাবেন না। তৃতীয়ত, ভারতের ইলেকট্রিসিটি চলে, কাল থেকে নিজের বাড়ির লাইটটা বন্ধ রাখবেন, ওটা আমরা দিই। ভারত সরকারকে বলবো ওটা বন্ধ করতে। আমাদের দেশ থেকে দেশের ওপর দিয়ে লাইন যায়, ওটা বন্ধ করতে বলুন, কাল থেকে ওই লাইটটা বন্ধ রাখবেন বাড়িতে। দেখুন, আমি যেটা বুঝি সেটা হলো যে এই যে মৌলবাদীগুলো আছে এদের সাথে বাংলাদেশে যে আন্দোলনটা হচ্ছে, সেই আন্দোলনটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হচ্ছে। এই মৌলবাদীগুলো তো মানুষের পর্যায়ে পড়ে না। যারা ভালো মানুষ, আমি তাদেরকে ছেড়ে বলছি, বাংলাদেশে অনেক ভালো মানুষ আছে। যে মৌলবাদীগুলো সশস্ত্র আন্দোলন করছে, তার মানে তারা অস্ত্র বোঝে, তাদের সাথে গণতান্ত্রিক আন্দোলন করে লাভ নেই। বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের আর্মি, বর্তমানে যে সরকার আছেন সেই সরকার এইটাই বিশ্বাস করেন যে গণহত্যা, জেনোসাইড, তো এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে না। যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল তখন স্লোগান ছিল বীর বাঙালি অস্ত্র ধরো, এটা স্লোগান ছিল। আপনি যদি 1971 সালে যেসব বাঙালিরা লড়াই করেছেন বাংলাদেশকে স্বাধীন করার জন্য, বাংলা ভাষাকে বিশ্বে স্বীকৃত করার জন্য, সেই সময় স্লোগান ছিল বীর বাঙালি অস্ত্র ধরো। তাই যারা বাংলাদেশকে বাঁচাতে চাইছেন আজকে সেই স্লোগান আবার দেওয়ার সময় এসেছে। এটা কিন্তু ঘটনা। কারণ যারা যারা মৌলবাদী এইসব মারবো কাটবো এইসবে বিশ্বাস করেন, তাদেরকে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিচ্ছু করতে পারবেন না। বাংলাদেশে আইন আদালত
বলে কোনো বস্তু নেই। ওই দেশে আপনি দেখবেন যে স্লোগান হলো ডাইরেক্ট অ্যাকশন, যে কোনো পক্ষই দিচ্ছে। এই ডাইরেক্ট অ্যাকশন যে স্লোগানটা, সেটা জন্ম কোথায় হয়েছিল? সেটা জন্ম হয়েছিল 16 আগস্ট 1946 গ্রেট ক্যালকাটা কিলিংসের সময়। এই স্লোগানের জন্ম হয়েছিল। সেই স্লোগান কলকাতা থেকে পেরিয়ে আজকে বাংলাদেশে হয়ে গেছে। আপনি দেখবেন যে কোনো বিষয়, এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ওর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, তার বিরুদ্ধে স্লোগানগুলো শুনবেন। তাই যারা গণতন্ত্র বোঝে, যে দেশে আইন চলে, সেই দেশে সেই রকম করতে হবে। যারা গণতন্ত্র বোঝে না, যারা মানুষের অধিকার, হিউম্যান রাইটস বোঝে না, সেই দেশে সেইভাবে চলতে হবে। আমি বলছি না যে শুধু সংখ্যালঘু হিন্দু পরিবার আক্রান্ত, আপনি দেখবেন অনেক মুসলিম ফ্যামিলির লোকজনও কিন্তু আক্রান্ত, তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। অনেক সরকার বিরোধী, ইউনিট সরকার বিরোধী, যারা কিনা বাড়িতে থাকতে পারছেন না, বাংলাদেশ থেকে পালিয়ে যেতে চাইছেন। আমি সেই সব সেকশনের মানুষের কাছে আবেদন করব, আপনারা সংগঠিত হন। আমরা ভারতীয়রাও সংগঠিত হচ্ছি। ভারত সরকারের কাছে আবেদন করব, বাংলাদেশটা পুরো আর্মি দিয়ে, আর্মি লাগবে না, সিআরপিএফ আর বিএসএফ, কারণ বাংলাদেশের মতন দেশের সাথে আর্মি নামানোর মানে হয় না। সিআরপিএফ এবং বিএসএফই কাফি। তাদের দিয়ে পুরো বাংলাদেশটা ঘিরিয়ে দিন। ভারত সরকারের কাছে আরো আবেদন করব, ভিসা দেওয়াটা পলিসিগতভাবে বাংলাদেশিদের বন্ধ করে দিন। মেডিকেল ভিসা দেবেন না। বাংলাদেশিরা খায় ভারতের টাকায়, ভারতের পণ্য তারা ব্যবহার করে, ইলেকট্রিসিটি যায় ভারত থেকে, নাইলে অন্য নেপাল টেপাল এসব দেশ থেকে সে ভারত পেরিয়েই যেতে হয়। তৃতীয়ত, আমি ভারত সরকারের কাছে আবেদন করব, প্রয়োজনে ভারতের যে প্লেনগুলো বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে, আমরা ঘুরে যাব, শিলিগুড়ি ঘুরে আমরা ত্রিপুরা অন্য জায়গায় যাব। বাংলাদেশের প্লেনগুলো ভারতের ওপর দিয়ে আর যেতে দেবেন না। বাংলাদেশকে বয়কট করতে হবে। কারণ ইউনিসের সরকার এটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার নয়। ভারত সরকারের কি স্ট্যান্ড হবে জানি না। মিডিয়া পার্সোনাল এবং সাধারণ মানুষ এই জিনিসটা বলা বন্ধ করতে হবে যে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী না, তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রধানমন্ত্রী। তার বিরোধী থাকতে পারে। আজকে যদি বেগম খালেদা, তিনিও অনেক ক্ষেত্রে তার দলে বিএনপির একটা অংশ ভারতের বিরোধিতা করেন, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। বাংলাদেশে তার সাথেই কথা হবে, তার সাথেই নেগোসিয়েশন হবে। একটা গণতান্ত্রিক দেশে, যে দেশে একটি নির্বাচিত সরকার আছে, অগণতান্ত্রিক প্রক্রিয়ায় কোন সরকার যদি বসে পড়ে, সেই সরকারের সাথে ডায়ালগস এবং নেগোসিয়েশন চলতে পারে না, এটা আমি মনে করি না। এবং নন কোঅপারেশন সেই সরকারের সাথে করতে হবে। কারণ বাংলাদেশটা জন্মগতভাবে একটা মোনার্কিয়াল কান্ট্রি নয়, লাইক ইংল্যান্ড। ইংল্যান্ডে তাদের রাজ পরিবারকে সারা বিশ্বের লোক মানে, ভুটানকে তাদের রাজ পরিবারকে বিশ্বের লোক মানে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। যে গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক কাঠামো ধ্বংস হয়ে গেছে, যে গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক কাঠামো নেই, সেই রাষ্ট্রের সাথে ভারতের পুরোপুরি, আমি আবেদন করব, পুরো নন কোঅপারেশন শুরু করতে। নইলে গণতন্ত্র প্রেমী মানুষদের বাংলাদেশে বাঁচানো সম্ভব না। আপনি বলুন, আজকে আওয়ামী লীগ যে রাজনৈতিক দল আছে, একটা গণতন্ত্র প্রেমী রাজনৈতিক দল। বিএনপি আছে, আওয়ামী লীগের বিরোধী। বিএনপির একটা বড় অংশ হয়তো অনেক সময় ভারতেরও বিরোধিতা করে থাকেন, প্রকাশ্যে বা অনেক সময় প্রকাশ্যে নয়। তাদের মধ্যেও গণতান্ত্রিক প্রেমী মানুষজন রয়েছেন, সংখ্যালঘুরা রয়েছেন, অন্য অনেক রাজনৈতিক দলের লোকজন রয়েছেন। আপনারা কেউ বাংলাদেশে থাকতে পারবেন না। এই ফান্ডামেন্টালিস্ট গুলো আর এই সুদখোর ইউনিসটা এই যে বসে গেছে সরকারে, আমি আপনাদের বলছি, ও নির্বাচন করবে না, ওখানে বসে থাকবে। সুদের ব্যবসা যারা করে ওখানেই বসে থাকবে, ওখান থেকেই ও লুটবে। আর যখন পালাতে হবে তখন তো ভারতের ওপর দিয়েই পালাতে হবে। পালাবেটা কোথা দিয়ে? একটা প্রশ্ন আছে। সাম্প্রতিককালে সূত্র অনুযায়ী আমরা জানতে পারছি যে খালেদা জিয়া এবং পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ, দুজনের মধ্যে কুশল বিনিময় হয়েছে বলে খবর। আমি বললাম, দেখুন, খালেদা জিয়া বাংলাদেশের একটা সময় প্রধানমন্ত্রী ছিলেন।
বাংলাদেশ ন্যাশনাল পার্টির একটা বড় অংশ ভারতের বিরোধিতা করে, এটা অস্বীকার করার জায়গা নেই। তবে একটা অংশ আছেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করেন, ভারতের পক্ষে আমি এটা বলবো না। এদের একটা প্রবলেম হচ্ছে হলো বাংলাদেশে দুটো সেক্টর আছে। একটা সেক্টর হলো ভারত বিরোধী, মানে তারা পাকিস্তানকেই তাদের প্রভু মনে করেন। আরেকটা সেক্টর হচ্ছে হলো পাকিস্তান বিরোধী, তারা বাঙালি। যে সেক্টরটা পাকিস্তানের পক্ষে তাদেরকে আমি কখনোই বাঙালি বলতে পারি না, তারা বাঙালি সেজে আছেন বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলা ভাষাটাকে ধ্বংস করার জন্য। চিহ্নিত করে এদের বিরুদ্ধে আন্দোলনে নামলে হবে না। যে ভাষা এরা বোঝে, যে ফান্ডামেন্টালিস্ট গুলো ভাষা বোঝে, ডাইরেক্ট অ্যাকশন, তাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনকে প্রতিহত করতে হবে এবং ডাইরেক্ট অ্যাকশনই প্রথমত যেতে হবে। আপনি বাংলাদেশের দিনে দুপুরে স্লোগান দেখুন, ডাইরেক্ট অ্যাকশন, মেরে চামড়া গুটিয়ে দেব। এটা যদি একটা রাজনৈতিক দলের বা একটা গণতান্ত্রিক কাঠামোয় কোনো ব্যক্তির বক্তব্য হয়, তাহলে তার পাল্টা বক্তব্য দেওয়ারও কিন্তু টাইম এসেছে। এবং আমরা ভারতীয়রা, ভারতের যারা মানুষ রয়েছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, রাজনৈতিক দল নির্বিশেষে, এটার বিরুদ্ধে প্রতিবাদে নামতে হবে, কারণ এর ডাইরেক্ট এফেক্ট ভারতেরই হবে। বাংলাদেশ যদি ডিস্টার্বড হয়, তাহলে সেই মানুষগুলো তো বাংলাদেশে থাকতে পারবেন না, তারা ভারতে আসার চেষ্টা করবে। ভারতের ইকোনমিতে চাপ, যে কারণে 1971 সালে ভারতকে যুদ্ধে ঢুকতে হয়েছে, কারণ লাখো লাখো মানুষ ভারতে চলে আসছে। ওই দেশটা থাকার মতন দেশ নয়। আমি ভারত সরকারের কাছে আবেদন করব, ফুল নন কোঅপারেশন উইথ বাংলাদেশ। যদি প্রয়োজন হয় মিলিটারি অপারেশনে নামতে হবে। আর যারা যারা কিছু লোকজন আছেন তারা বলেন যে বাংলাদেশ নাকি ভারতে ঢুকে যাবে, তো চেষ্টা করলে বেটার হয়, তাহলে আমরা তো তাড়াতাড়ি যুদ্ধে নামতে পারবো, অনেক বেটার হবে। একদম যুদ্ধের ইঙ্গিত দিচ্ছেন না, দেখুন, যদি সেরকম পরিস্থিতি হয়, আমি তো বলছি না যে যুদ্ধ করতে। বাংলাদেশের থেকে স্লোগান ওঠে যে ভারতকে দখল করতে হবে, চিকেন নেককে দখল করতে হবে। আমি আমার দেশে বসে এই ধরনের স্লোগান আমি সহ্য করব? আমি যুদ্ধের ইঙ্গিত দিচ্ছি না বা আমি যুদ্ধ করতে বলছি না। আমি তাদেরকে ওয়েলকাম করছি যারা এই স্লোগানগুলো দেন, বা ইউটিউব ফেসবুকে দেখবেন যে চিকেন নেক দখল করে নেবো, ভারতের 7টা রাজ্যকে স্বাধীন করে দেবো, এই যে ডায়লগগুলো যারা দেন তাদেরকে আমি ওয়েলকাম করছি, কারণ তারা খুব কনফিডেন্টলি ইউটিউব বা ফেসবুকে বলেন। এবং বাংলাদেশের 50% মানুষ ভারত বিরোধী পাকিস্তানি, এরা খুব কনফিডেন্ট। কিন্তু বাংলাদেশের 10% মানুষ, প্রায় 5% মানুষ ভারতের সাথে যুদ্ধ করার জন্য কনফিডেন্ট না। তারা কারা জানেন? সেটা বাংলাদেশ আর্মি। বিক্রম দা, একজন একজন আইনজীবী হিসেবে আপনার কাছে আমার একটা প্রশ্ন, কারণ একটা দেশের পরিকাঠামোগত দিক থেকে আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ থাকে। এক্ষেত্রে আমরা দেখলাম একদম আদালতে দাঁড়িয়ে রীতিমতো হুমকির মুখে পড়ছেন আইনজীবীরা, একদম গণপিটুনির হুমকি আইনজীবীদের। চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে সওয়াল করলে গণপিটুনি, বিচার পাওয়ার অধিকার কি কোথাও গিয়ে নেই? বাংলাদেশে বিচার ব্যবস্থা নেই, এটা মানতে হবে, নইলে বাংলাদেশের চিফ জাস্টিসকে দেশ থেকে রায় দেওয়ার কারণে পালিয়ে যেতে হতো না, জাস্টিস সিনহা। বাংলাদেশে আইন ব্যবস্থা নেই। আপনি দেখুন, বাংলাদেশে যিনি ক্ষমতায় নেই, শেখ হাসিনা, তিনি দেশে থাকেন। বাংলাদেশে আপনি যদি দেখেন তারেক রহমান, তিনি বাংলাদেশে থাকেন। বাংলাদেশে আপনি যদি দেখেন ডক্টর ইউনিস, তিনি এতদিন বাংলাদেশে ছিলেন না যতদিন তার হাতে ক্ষমতা ছিল না। তার হাতে যতদিন ক্ষমতা আছে, সুদের কারবারকারী, সুদ থেকে লুটে, যেদিন ক্ষমতা যাবে সেদিন সুদের টাকা নিয়ে বাংলাদেশ থেকে ভারতের ওপর দিয়ে ওনাকে পালাতে হবে। আমি জানি না উনি কত ভালো সাঁতার জানেন, বে অফ বেঙ্গল দিয়ে সাঁতরেও যেতে পারেন কিনা আমি জানি না, ওনার মধ্যে সেই ক্ষমতা আছে কিনা সেটা আমি জানি না, তবে ভারতের ওপর দিয়ে যে আকাশ সীমা দিয়ে যেতে হবে এইটা আমি জানি। কোথাও কি জামিন পাবেন না চিন্ময় কৃষ্ণ প্রভু তাহলে? আমি তো বলছি বাংলাদেশে কোনো আদালতই নেই। আমি যেসব মানুষরা চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য আন্দোলন করছে, অনেক মুসলিম মানুষ আছেন যারা এইরকম ধরনের অত্যাচারকে সহ্য করছেন। আমি সবাইকে দলমত নির্বিশেষে বাঙালি জাতিকে, যেটা নিয়ে আপনারা 1971 সালে আন্দোলন করেছেন, স্লোগান ছিল কি না, বীর বাঙালি অস্ত্র ধরো, এই ছিল স্লোগান। এই স্লোগান আবার আপনাদের ফিরিয়ে আনার টাইম হয়েছে।
মোহাম্মদ ইউনূস, যার কথা, যাকে কেন্দ্র করে গোটা আলোচনা, সেই মোহাম্মদ ইউনূস কেন এগুলো প্রশ্রয় দিচ্ছেন? মৌলবাদীদের কেন এত মদদ ইউনূস সরকারের? আরে মৌলবাদীরাই তো আন্দোলন করে এনেছে, তাই জন্য মোহাম্মদ ইউনিসকে বসিয়েছে। ওদের কথা ছাড়া তো মোহাম্মদ ইউনিস চলতে পারবে না। তিনি মৌলবাদের একজন দালাল, তিনি পাকিস্তানের একজন দালাল, তিনি গায়ের জোরে বসে পড়ে। আমি তো বলছি 50% পাকিস্তানি আছে বাংলাদেশে, 50% বাঙালি আছে, এর মাঝে বাংলাদেশে কিছু নেই। এই 50% পাকিস্তানিরা বাংলা ভাষায় ভুল করে কথা বলে, বেসিক্যালি ওখানে উর্দু ভাষায় ওরা কথা বলতে অভ্যস্ত। আপনি বাংলাদেশ গেলেই বুঝতে পারবেন, বিভিন্ন জায়গায় আছে। 50% তারা বাংলা ভাষাকে ভালোবাসেন, বাংলা ভাষার সংস্কৃতিকে ভালোবাসেন, রবীন্দ্রনাথ নজরুল এদেরকে ভালোবাসেন, মৌলানা ভাসানীকে ভালোবাসেন, শেখ মুজিবুর রহমানকে ভালোবাসেন, মুক্তিযোদ্ধাদের ভালোবাসেন। আর একটা অংশ আছে যারা পাকিস্তানের যারা প্রধানমন্ত্রী থাকেন এবং যত অত্যাচারকামী প্রধানমন্ত্রী থাকেন তাদেরকে ভালোবাসেন। এটা তাদের নেচার। যদি এটা হতো যে তারা সৌদি আরবের যারা রাজনৈতিক লিডার্স আছে বা ইউনাইটেড আরব এমিরেটস, এরাও তো মুসলিম কান্ট্রি, এদের পলিসি ফলো করতো, তাহলে বুঝতাম দেশটার উন্নতি হবে। কারণ এই দেশটার কিছু হবে না, এটা সিভিল ওয়ারে এই দেশটা চলে যাবে এবং তার ডাইরেক্ট এফেক্ট পড়বে ভারতে ভবিষ্যতে। আপনি মিলিয়ে নিন, কারণ আপনি 1971 সাল থেকে 2024 সাল অব্দি ভোট হয়ে নির্বাচিত সরকার বাংলাদেশে কভার হয়েছে। 71 থেকে 75 শেখ মুজিবুর রহমান হত্যা হয়ে গেছে। 75-এর পরে ওই খন্দকার মুস্তাকের বিরুদ্ধে অভিযোগ, ওনারা হয়তো খুন করেছেন। তারপরে 75 থেকে 80 পর্যন্ত জিয়াউর রহমান চালিয়েছেন, ওটাও কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় নয়, তিনি প্রেসিডেন্ট হয়ে গেছিলেন, মিলিটারি ছিলেন বলে। তবু জিয়াউর রহমান বাংলাদেশে, আমি যা মানে পড়াশোনা করে যেটা বুঝতে পেরেছি, ওনার একটা বড় পপুলারিটি বাংলাদেশে আছে এবং ওনার পার্টিটারও একটা পপুলারিটি আছে। তারপরে এরশাদ সাহেব ছিলেন বাংলাদেশের প্রেসিডেন্ট। আপনি যদি সিরিজ ওয়াইজ বাংলাদেশটাকে দেখেন, সে সময় কোনো নির্বাচন হয়নি। তারপরে বেগম খালেদা জিয়া বোধহয় 91 সালে তিনি প্রধানমন্ত্রী হলেন। তা 91, 96, 2001, 2007 এই পিরিয়ডটুকু, 91 থেকে ধরে নিই 2024 পর্যন্ত অল্প। বাংলাদেশ সবসময়তেই ডিস্টার্বড ছিল, ওটা যে খুব শান্তিপূর্ণ দেশ ছিল তা না। কারণ এই 50% যেগুলো পাকিস্তানি আছে, এদের হাতে ফান্ডিং পৌঁছলো, এদের হাতে অস্ত্র পৌঁছলো, এরা যাকে তাকে মেরে দেবে। এরা চিহ্নিত। আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ করলেই আপনি এদের চিহ্নিত করতে পারবেন কারা। আমি নামগুলো আর বললাম না। তা এদের বিরুদ্ধে তো লড়াইটা দিতে হবে। আর কেন্দ্র চুপ কেন? সবকিছুর মাঝখানে কেন্দ্রের অবস্থানটা স্পষ্ট নয় কেন এখনো? কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন্দ্রের তরফে? আমি তো কেন্দ্র সরকারের কাছে আবেদন করব যে বাংলাদেশের সাথে ফুল নন কোঅপারেশন করা উচিত। আমরা ভারতীয়র কাছে, যারা ভারতের নাগরিক, তাদের কাছে দাবি করব যে শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী বলা বন্ধ করে দিন। একটা অগণতান্ত্রিক সরকারকে কি করে গণতন্ত্রের নির্বাচিত সরকারকে আমরা বলতে পারি? একটা অগণতান্ত্রিক সরকারকে আমি কেন মানব, যেখানে আমার দেশ এফেক্টেড হয়ে যাচ্ছে, যেখানে বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ বর্ডারে চলে আসছে ভারতে আসবে বলে। সকাল থেকে রাত পর্যন্ত ভারতের পতাকার উপর দিয়ে তারা হেঁটে বেড়াবে, এই হলো তাদের দেশের কালচার। কিছু করতে পারবে না। যদি ভারতের সাথে যুদ্ধ করতে আসবে মনে করে, আসুক না, আমরা তো ওয়েলকাম করছি, আসুন আপনারা যুদ্ধ করতে, যদি ক্ষমতা থাকে। তো ওই যে 50% যারা ভারত বিরোধী, তারা খুব কনফিডেন্ট। বাংলাদেশে 5% মানুষ ভারতের সাথে যুদ্ধ করার জন্য কনফিডেন্ট না, তারা হলো বাংলাদেশ আর্মি। ক্ষমতা থাকে করে দেখান, ক্ষমতা থাকে করে দেখান। আমি তো বলতে চাই, করে দেখান যদি পারেন। তো আপনি যে জাতীয় পতাকার অবমাননার যে প্রসঙ্গটা তুললেন, একদম আমরা দেখলাম যে রীতিমতো প্রযুক্তি কৌশল বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় পতাকা একদম ভুলুণ্ঠিত হলো। সেখানে জাতীয় পতাকা মারিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছেন ছাত্রছাত্রীরা। কি ব্যবস্থা নেওয়া উচিত? যারা যারা মারিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকছেন, তাদের নিজেদের মান সম্মান আছে নাকি? তাদের নিজেদের মান সম্মান আছে নাকি? যারা যারা যে কোনো দেশের জাতীয় পতাকা যদি মারিয়ে কেউ ঢোকে, তাদের নিজেদের মান সম্মান বলে কোনো জিনিস আছে?
যার মান বা সম্মান বলে জিনিস থাকবে, যে মানুষ, সে কোনোদিন ওই কাজ করবে? এগুলো তো মানুষই না, এগুলো তো অমানুষ। এই অমানুষদের সাথে অমানসিকতার সাথেই ডিল করতে হবে। এদের সাথে ভদ্র ভাষায় কি ডিল করবেন আপনি? এরা মানুষের পর্যায়ে পড়ে নাকি? আপনি বলুন না, বাংলাদেশে একজন আইনজীবী, তিনি চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে সওয়াল করতে গেছেন, তাকে মেরে হসপিটালে দিয়ে দিল, কেউ অ্যারেস্ট হলো না। বাংলাদেশের মতন একটা দেশ, সেখানে একটা ইনডেমনিটি ল বলে একটা আইন ছিল। আইনটা কি জানেন? আইনটা হলো শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছেন তাদের কোনো বিচার হবে না, এটাই আইন। এটা পৃথিবীতে কোন দেশে আছে আপনি দেখান তো? 194টা দেশ আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বললাম। কোন ইসলামিক কান্ট্রিতে এই নিয়মটা হয়? এই নিয়মটা ছিল বাংলাদেশে 1975 সাল থেকে 1996 সালে শেখ হাসিনা সরকারে আসা পর্যন্ত। ইনডেমনিটি অর্ডিন্যান্স করে ইনডেমনিটি অ্যাক্ট ছিল। সেই অ্যাক্টের আইনটার মানে হলো বাংলাদেশে যে শেখ মুজিবুর রহমানের দেখুন, শেখ মুজিবুর রহমানের বিরোধী অনেকে হতে পারে, আমি শেখ মুজিবুর রহমানের পক্ষে কথা বলছি না, আমি ওনার বিপক্ষেও কথা বলছি না। ওনার মতাদর্শের সাথে অনেকেরই মতাদর্শে ডিফার করতেই পারে, সে যে কোনো দেশেই সেটা হয়। কিন্তু এটা কোন ধরনের আইন যে যারা হত্যা করেছে তাদের কোনো বিচার হবে না? এটাই দেশের আইন করে দেওয়া হয়েছে। এই চিন্ময় কৃষ্ণ প্রভুকে যে গ্রেপ্তার করেছে, কি কেসে গ্রেপ্তার করেছে? সে খুন করেনি, সে চুরি করেনি, সে ডাকাতি করেনি। কি কেসে গ্রেপ্তার করেছে? কেসটার নাম হলো পতাকা কেস। এই কেসে সারা পৃথিবীতে দেশদ্রোহিতা মামলা হয়। 1 মাসের ওপরে সারা পৃথিবীতে, যেগুলো গণতান্ত্রিক দেশ, 1 মাসের ওপরে জেলে থাকে সারা পৃথিবীর একটা দেশ দেখাক। চিন্ময় কৃষ্ণ প্রভুকে যিনি গ্রেপ্তার করেছে বাংলাদেশের সুদখোর ইউনিস সরকার, জেহাদি ইউনিস সরকার, টেররিস্ট ইউনিস সরকার, আমি সারা পৃথিবীর সাথে তুলনা করছি। পতাকা কেসে সারা পৃথিবীর 194টা না প্রায় 200টার কাছে দেশে আপনি আমাকে দেখান, ইনক্লুডিং দা ইসলামিক কান্ট্রিজ, 56টা না 57টা মুসলিম কান্ট্রি আছে, পতাকা কেসে দেশদ্রোহিতার অভিযোগে প্রায় 2 মাসের ওপরে জেল খাটছে। দেখান একটা এক্সাম্পল এই স্তরের কোন নেতাকে। এটা বাংলাদেশের মতন দেশ, যে দেশে না আছে কোনো কালচার, না আছে 50% লোকের কোনো পড়াশোনা, না আছে 50% লোকের মাথায় কিছু জিনিস আছে, মাথাটাই তো নেই তাদের। যার মাথা আছে তার সাথে আপনি কথা বলতে পারবেন মাথা দিয়ে, যার ভালোবাসা আছে তার সাথে আপনি ভালোবাসার কথা বলতে পারবেন, যার মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা বিশ্বাস করে তাদের সাথে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া, যে অস্ত্রে বিশ্বাস করে তার সাথে আপনি গণতন্ত্র দেখালে হবে, যারা মারতে বিশ্বাস করে তার সাথে আপনি গণতন্ত্র দেখালে হবে। এই থিওরিটাই তো ভুল থিওরি হয়ে যাচ্ছে। যারা অস্ত্রে বিশ্বাস করে, যারা মারপিটে বিশ্বাস করে তাদের সাথে গণতন্ত্র চলতে পারে, এইটা তো এই থিওরিটাই তো বেসিক থিওরিতে ভুল হয়ে যাচ্ছে। আমি কাউকে অস্ত্র ধরতে, রাইট অফ প্রাইভেট ডিফেন্স আমাদের ভারতবর্ষের আইনেও স্বীকৃত। আমাকে যদি মারতে আসে সে যেই হোক না কেন, আমি কিন্তু তাকে প্রাইভেট ডিফেন্সে মারতে পারি, এটা আইনে, আমাদের দেশের আইনেও স্বীকৃত। তো বাংলাদেশের লড়াইটা দিতে হবে, লড়াইটা গণতান্ত্রিক লড়াই শুধু হলে চলবে না। যেরকম ধরনের লড়াই, যারা যেরকম লড়াই পছন্দ করেন তাদের সাথে সেই লড়াই করতে হবে। বাংলাদেশে এই যে হিন্দুদের উপর এই অত্যাচার, এবারে আমরা দেখলাম একদম বলা চলে একদম দৃষ্টান্তমূলক ভাবে প্রতিবাদে সরব হলেন জামা মসজিদের শাহী ইমাম। হিন্দুদের উপর অত্যাচার হামলা বন্ধ করতে হবে, ইউনূসকে কড়া বার্তা সৈয়দ আহমেদ। আমি ভারতবর্ষের যারা ইসলামিক ধর্মগুরু রয়েছেন অনেকেই দেখেছি আমি, শুধু উনি নয়, জামা মসজিদের ইমাম নয়, আমাদের পশ্চিম বাংলাতে, আমি নাম বলছি না, অনেকেই, আমি তাদের কাছে কৃতজ্ঞ যে আমাদের দেশের যারা সংখ্যালঘু পরিবার, বিশেষ করে মুসলিম পরিবার বা মুসলিম যারা সংখ্যালঘু নেতা হিসাবে পরিচিত, তারা গর্জে উঠছেন এইরকম ধরনের অত্যাচার দেখে। এই জন্য আমার ভালো লাগছে যে আমি ভারতীয়, আমার দেশে আমি জোর গলায় বলতে পারি, হ্যাঁ আমাদের দেশটা সেকুলার দেশ, আমাদের দেশে মুসলিমরাও, আমাদের দেশের যারা ইসলামিক ধর্মগুরু রয়েছেন তারাও এটা নিয়ে সরব হয়েছেন এবং তাতে আমি তাদেরকে সম্মান জানাই।
এবং তাদেরকে এইটা বলবো যে ইসলামের যেগুলো ভালো ভালো শিক্ষা সেটা মানুষের মধ্যে জানাবেন, এবং মানুষ যাতে সম্প্রীতির সাথে বেঁচে থাকতে পারে সেইটা আপনারা দেখবেন। এবং প্রচুর ইসলামিক নেতা, শুধু জামা মসজিদের যিনি ইমাম রয়েছেন তিনি নয়, অনেক ইসলামিক যারা ধর্মগুরু রয়েছেন এইরকম ধরনের অত্যাচারকে তারাও মেনে নিতে পারছেন না। তার মূল কারণটা হলো, এটা বুঝতে হবে, বাংলাদেশে শুধু হিন্দুরা অত্যাচারিত নয়, বাংলাদেশে মুসলিমদের একটা অংশ অত্যাচারিত, তাদের বাড়ি ঘর পোড়ানো হয়েছে, বাংলাদেশে অনেক মসজিদ পর্যন্ত ভাঙা হয়েছে। আপনি জানেন, যারা যারা বিরোধিতা করছে তাদেরকেই এটা করা হচ্ছে। এই সুৎখোর ইউনিশ সরকার, টেররিস্ট ইউনিশ সরকার, এই সরকারের সাথে আমি ভারতবাসীর কাছে আবেদন করব, বিশেষ করে পশ্চিম বাংলার লোকের কাছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, রাজনৈতিক দল নির্বিশেষে আমাদের ভারতীয় হিসাবে এবং বাঙালি হিসাবে বাংলাদেশের এই বর্বরতার বিরুদ্ধে আমাদের শুধু আন্দোলনে নামলে চলবে না, যা করা দরকার আমাদেরকে করতে হবে। কারণ এটা আমাদের দেশ, আর আমাদের দেশ এফেক্টেড হলে আমরা বসে থাকতে পারি না। মুক্তি আন্দোলনের যে জয় বাংলা স্লোগান সেটাও নিষিদ্ধ করতে চাইছেন মোহাম্মদ ইউনূস, কারণ জয় বাংলা স্লোগানের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে সেদেশের সুপ্রিম কোর্টে। এত সহজে ভাষা আন্দোলনের যে গৌরবময় ইতিহাস, ভারতবর্ষের অবদান, কোথাও কি ভুলিয়ে ফেলতে পারবেন মোহাম্মদ ইউনূস? আমি তো প্রথমেই কথা বলার সময় একটা কথা বলেছিলাম, বাংলাদেশের একটা অংশ আছেন, বাংলাদেশের একটা অংশ আছেন বাঙালি, আর একটা অংশ আছেন পাকিস্তানি। দেখুন, পারভেজ মুশারফ যখন ভারতে এসেছিলেন তখন একজন মুসলিম ধর্ম পরিব্রাজক পারভেজ মুশারফকে বলেছিলেন যে আমার দেশে হিন্দু মুসলিম নিয়ে আপনাকে ভাবতে হবে, ওটা আপনি আপনার দেশে গিয়ে বলুন। আমাদের দেশের মধ্যে যা ঝামেলা হবে, ইন্টারভিউ আছে, আপনি যদি দেখেন, তখন তিনি প্রেসিডেন্ট ছিলেন পাকিস্তানে, আমাদের দেশে যেটা হবে সেটা আমরা বুঝে নেব, সেটা আপনাকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে। এই ইউনিশ সরকারকে আমি বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এবং যারা ইসলামিক ধর্মগুরুরা এগিয়ে এসে বলছেন, সবাই মিলে এই সরকারকে বয়কট করতে হবে। এটাই আমি ভারতবর্ষের মানুষের কাছে আবেদন করি। যুদ্ধের কথা উঠছিল একটু আগে, যুদ্ধ নিয়ে আলোচনা হচ্ছিল, এবার বলবো যুদ্ধের হুঙ্কার একদম বাংলাদেশের সেনাপ্রধানের, যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ দিচ্ছেন তিনি, কি বলবেন? আমি যেটা শুনেছি সেটা হলো যে যারা বায়ুসেনা প্রধান তিনি, আমি ওয়েলকাম করছি, ক্ষমতা থাকে আসুন, চেষ্টা করুন একটা, যদি প্লেনকে আপনি ভারতীয় এয়ার স্পেসে ঢোকাতে পারেন। বায়ুসেনা প্রধান বলেছেন, আমি তাকে ওয়েলকাম করছি এবং বলছি যদি ক্ষমতা থাকে করুন, অসুবিধে কি আছে, আপনাদের তো প্রচুর নাকি ক্ষমতা, একটু চেষ্টা করে দেখুন। ডায়লগ দেওয়ার সময় বলতে পারেন কার্যক্ষেত্রে একটু করে দেখান, সেটাই আমি ওনাকে ওয়েলকাম করি, একটু করে দেখান না, একবার করে দেখান না। দেখলাম তো আমার শেষ তিনটে প্রশ্ন আপনার কাছে। বাংলাদেশ থেকে বলা হচ্ছে, এর আগেও দেখেছিলাম যে, এবং সমাজের অনেক ক্ষেত্রে প্রশ্ন উঠছে যে বাংলাদেশে তো ইতিমধ্যেই বর্জন করা হয়েছে ভারতীয় সমস্ত পণ্য, তো তারা বলছে ভারতবর্ষের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেলে তাদের কিছু যায় আসে না। এক্ষেত্রে ভারতবর্ষের কি পদক্ষেপ করা উচিত? আমার তো মতে ভারতবর্ষের সম্পর্ক ছিন্ন করে দেওয়া উচিত, এবং বাংলাদেশি যারা পাকিস্তানি আছেন, বাংলাদেশি, তাদেরকে বলো ভারতবর্ষের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিন, ফার্স্ট। সেকেন্ড হলো, আপনারা যারা বাংলাদেশি পাকিস্তানি আছেন তাদেরকে আমি বলবো যে আপনাদের যে প্লেনগুলো যাচ্ছে ভারতের ওপর দিয়ে সেটা আগে বন্ধ করুন, সেটা বলুন যে অন্য জায়গা দিয়ে যেতে, ভারতের ওপর দিয়ে প্লেন নিয়ে যাবেন না। তৃতীয়ত, ভারতের ইলেকট্রিসিটি চলে, কাল থেকে নিজের বাড়ির লাইটটা বন্ধ রাখবেন, ওটা আমরা দিই, ভারত সরকারকে বলবো ওটা বন্ধ করতে। আমাদের দেশ থেকে দেশের ওপর দিয়ে লাইন যায়, ওটা বন্ধ করতে বলুন, কাল থেকে ওই লাইটটা বন্ধ রাখবেন বাড়িতে।